জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন 17 বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের 196 নম্বর বাড়িতে উঠবেন তিনি। প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত। এদিকে দলের নেতা আবেগ খুশরু বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছেন বিএনপি সহ দেশের সব মানুষ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল 9টার বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আরিয়া আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছে প্রধান শিরোনাম। নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানে হামলা অব্যাহতের ঘোষণা ইসরায়েলের। পরে 15টি যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। নিবন্ধন চেয়ে কাল ইস্যুতে আবেদন করবে এনসিপি। 2 বারের বেশি কেউ সভাপতি বা সাধারণ সম্পাদক নয়। উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, করোনার প্রকোপ বাড়লেও সারা দেশের হাসপাতালে নেই প্রস্তুতি। আইসোলেশন সেন্টার ও আইসিইউ এর তাগিদ। ইরানে হামলা থামাতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে একথা জানিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরানের পরমাণু হুমকি অবসানের আগ পর্যন্ত হামলা চলবে। এদিকে আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তেল আবিবের চাপিয়ে দেওয়া সংঘাতের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় ইরান ইসরায়েল চলমান সংঘাত বিশ্বকে নিয়ন্ত্রণহীন সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। বলেন, ইরান বারবার পরমাণু অস্ত্র তৈরির কথা অস্বীকার করলেও আস্থার ঘাটতির কারণে সংঘাত বাড়ছে। তাই সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান আন্তোনিও গুতেরেস। ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলেই আবারও কূটনৈতিক সমাধান নিয়ে বিবেচনা করতে প্রস্তুত তেহরান। তবে ইরানের চালানো অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি। আরাকচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এর উপর আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই তেহরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে। শুক্রবারের বৈঠকে ইরান ইসরায়েলের সংঘাত বন্ধের কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করে সব পক্ষ। এদিন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইন্না জানিয়েছে, জেনেভার আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এর আগে সংঘাতের 8ম দিনে শুক্রবার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় দুপক্ষ। হামলা হয়েছে তেহরানের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে। ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অন্তত 7টি হামলা চালিয়েছে আইডিএফ। এদিকে জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাইফায় আহত 23 জন। শুক্রবারও একে অপরকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। ইরানের শাসন ব্যবস্থা অস্থিতিশীল করতে দেশটিতে বিমান হামলা জোরদারের জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাতস। শুক্রবার তেহরানের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে আইডিএফ। এদিন ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অন্তত 60টি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। আর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা ঠেকাতে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। হাইফা শহরে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিশ্বসেবা শহরে ক্ষতিগ্রস্ত বেশ কটি আবাসিক ভবন, অফিস ও শিল্প স্থাপনা। এছাড়া একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমেও আঘাত হেনেছে বলে জানায় ইসরায়েলের সংবাদ মাধ্যম। এদিকে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
অন্যদিকে ইসরায়েল ও ইরানের সংঘাতে সাধারণ নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইরান যেন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে না পারে তা নিশ্চিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তেল আবিবে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী তেহরানে বিক্ষোভ করেছে কয়েক লাখ সাধারণ মানুষ। এদিকে ইরানের সমর্থনে ইরাক, তুরস্ক, লেবানন সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তেহরানের সড়কে নেমে প্রতিবাদ জানান ইরানিরা। বিক্ষোভে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সমর্থন জানিয়ে স্লোগান দেয় তারা। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকির বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। ইরানের প্রধান বিচারপতি, আইআরজিসির সাবেক কমান্ডার সহ দেশটির অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেন এই বিক্ষোভে। এ সময় বিক্ষোভকারীদের হাতে হামলায় নিহত কমান্ডারদের ছবি দেখা গেছে। এই বিক্ষোভকে ইরানের জাতীয় সংহতি ও প্রতিরোধের প্রতীক বলে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। শিগগির ইরান ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়েছে খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামিক ও রাজনৈতিক সংগঠন। শুক্রবার বাদ-জুমা রাজধানীতে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মার্কিন সহায়তায় ইসরায়েল হামলা চালাচ্ছে, যা মেনে নেওয়া যায় না। গত 13 জুন ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত হন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা। এর পাল্টা হিসেবে ইরান 13 জুন গভীর রাতে তেল আবিব ও জেরুজালেমের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কোনো ধরনের কারণ ছাড়াই ইরানে হামলার নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম ও টিএসসিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস, ইসলামিক ঐক্য আন্দোলন এবং শান্তি ও ঐক্যকামী বিশ্ব নাগরিক। মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। মুসলিম বিশ্বকে আহ্বান জানাবে, আর হানাহানি নয়, বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে পৃথিবীর নাম মিশনা থেকে ইসরায়েলকে মুছে দিতে হবে। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সংগঠনের কর্মীরা ইরানের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলের সমালোচনা করেন। যদি আমরা মুসলমান হিসেবে কাজে বিশ্বাসী হই, তাহলে ইরানকে আমাদের সাহায্য করতে হবে। এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে কেউ অবস্থিত থাকে, সেটা ইরান দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার, এবং এই মুহূর্তে বড় ধরনের যুদ্ধ ইরান ঘোষণা করে দিয়েছে। তাই ইরানকে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। জাতীয় সংঘ কি ভূমিকা রেখেছে এখানে? আজকে বছরের পর বছর নিরীহ ফিলিস্তিনিদেরকে নিষ্পেষিত করছে। ইসরায়েলি হামলায় মার্কিন সরকারের সমর্থনের তীব্র নিন্দা জানান সংগঠনের নেতারা। তারা জাতিসংঘকে একটি অকার্যকর সংগঠন হিসেবে আখ্যা দেন। ইরানের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে তারা শিগগিরই এ যুদ্ধ বন্ধের দাবি জানান। পরে রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করে ইসলামিক সংগঠনগুলো। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আত্মপ্রকাশে প্রায় 4 মাস পর নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। কাল নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি। তাদের খসড়া গঠনতন্ত্রও চূড়ান্ত হয়েছে। কেউ 2 বারের বেশি দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এসব সিদ্ধান্ত জানান সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 7 মাস পর আত্মপ্রকাশ করে আন্দোলনকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তারও প্রায় 4 মাস পর ষষ্ঠ সাধারণ সভায় নিবন্ধনের জন্য আবেদনের সিদ্ধান্ত নেয় দলটি। সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলন করে সাধারণ সভার সিদ্ধান্তগুলো জানান। দলের নিবন্ধনের বিষয়ে সার্বিকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক জনাব খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব হস্তান্তর করা হয়। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। মেয়াদের শেষ 90 দিনের মধ্যে আয়োজন করতে হবে পরবর্তী কাউন্সিল। কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 2 বার
সভাপতি সর্বোচ্চ 2 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন। আমাদের যে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে সেই কেন্দ্রীয় কমিটি 3 বছর সময় প্রাপ্ত হবেন। এদিকে দলের নারী সদস্যদের নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করে এনসিপি। আমাদের নারী সদস্যদেরকে এভাবে সোশ্যাল মিডিয়া অনলাইনে মিথ্যা তথ্যের উপরে, মন গড়া তথ্যের উপরে এভাবে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ যে মন্তব্য করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে। সেই সব মিডিয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করবে। একই সাথে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বর্তমান নারীদের নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তাদের বিরুদ্ধেও বিদেশের সেসব সংশ্লিষ্ট দূতাবাসে এবং সেসব কর্তৃপক্ষের কাছেও অভিযোগ দায়ের করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের কথাও জানিয়েছেন দলটির নেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে সঙ্গে নিয়ে ঐকমত্যে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি। বলেন, শুধু নির্বাচনের জন্য নয়, জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদ ধ্বংস করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই অভ্যুত্থানের জন্ম। এ সময় জামাতে ইসলামী ঢাকা মহানগরের নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, সাংবাদিকরাও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সত্য ও ন্যায়ের পথে গণমাধ্যমকে সবসময় সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। এই আমাদের আন্দোলনের সরকার সংস্কার নিয়ে যে কথাটি বলছে, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সবাই মিলে আজকে আমরা একত্রিত হয়েছি, সবাই মিলে আমরা ভবিষ্যতে সুযোগ পেলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। রাজনীতিবিদরা যেমন রাজনৈতিক অঙ্গনে সন্ত্রাসের মোকাবেলা করবে, কলম সৈনিকেরা আপনারা আপনাদের হাতের কলম দিয়ে আগামী দিনেও কোনো ফ্যাসিবাদকে কেউ লালন করতে চাইলে আমরা মাঠের কর্মী, মাঠ যোদ্ধা হিসাবে, আপনাদের কলম সৈনিক হিসাবে 2 জায়গায় একত্রিত হয়ে মাঠ যোদ্ধা, কলম যোদ্ধারা আগামী দিনের যে কোনো ফ্যাসিবাদকে আমরা মোকাবেলা করব। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সফল বৈঠকের পর থেকে পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার পাবনার চাটমোহরে তিনি এসব কথা বলেন। চাটমোহরের অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের রিজভী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছেন না। রিজভী বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং যৌক্তিক সময় হবে। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে বলেই আশা করে বিএনপি। যে চক্রান্ত, ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। গত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, এখন সময় এসেছে দেশ নতুন করে গড়ে তোলার। দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়া অঙ্গনকেও ধ্বংস করা হয়েছে। ক্রীড়া অঙ্গনকে রাজনীতিমুক্ত করে দেওয়া উচিত। গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, অনেক প্রাণ গেছে, অনেক ছাত্র জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান ফখরুল। গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন। যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার তারিখ শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, তাকে বরণ করতে জোর প্রস্তুতি চলছে। এজন্য বিএনপি সহ দেশের সব মানুষ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানী কাঁটাবনে গণফোরামের প্রয়াত সভাপতি মোস্তফা মহসিন মন্টুর স্মরণে মিলাদে অংশ নিয়ে এসব কথা বলেন আমির খসরু। এছাড়া পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও প্রত্যাশা করেন তিনি। এদিকে 22 জুন বিএনপি নেতৃবৃন্দের চীন সফরে দুই দেশের পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন 17 বছর ধরে লন্ডনের নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উঠবেন রাজধানীর গুলশানের 196 নম্বর বাড়িতে। তারেক রহমানের থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত। রাজধানীর গুলশান এভিনিউর 196 নম্বর বাড়ি। 1.5 বিঘায় নির্মিত বাড়িটি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেয়া হয়েছিল। এত বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নামজারি ছিল না। অন্তর্বর্তী সরকার গত 4 জুন বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেয়। বাড়িটা তো অনেক আগে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তাকে যখন ষড়যন্ত্রকারীরা হত্যা করলেন, বাংলাদেশ গভর্নমেন্ট তখন যারা ছিলেন এই বাড়িটা তাকে গিফট দিয়েছিলেন। এখন সেই বাড়িটার মিউটেশন করে এটা ঠিক মতো করে পৌঁছে দেওয়া হয়েছে বেগম জিয়ার হাতে। বিএনপি নেতারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিচ্ছে দল। দলীয় কার্যালয়ে তার দফতর এবং তার নিরাপত্তা নিশ্চিত করা বিভিন্ন বিষয় নিয়ে আমরা অলরেডি আয়োজন শুরু করে দিয়েছি এবং সরকারের তরফেও আমরা তার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। যে এই বাড়িটিতে একটি বিদেশি ফার্ম ভাড়া ছিল, মোটামুটি 6 মাস আগে তারা ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য। তারপরে কিন্তু এটা নতুন করে রিডেকোরেট করা হয়েছে। তার বাসস্থান হিসাবে এই বাড়িটি সেজন্যে এটা আমার মনে হয় যে তারেক রহমানের জন্য যোগ্য বা উপযুক্ত একটি বাসস্থান হবে। 3 বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে বাড়িটিতে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গেছেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে দেশে 54টি মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে 1061টি সংস্কার ও উন্নয়নমুখী কর্মসূচি। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত 16 জন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, যেসব সুপারিশ প্রশাসনিক উদ্যোগেই বাস্তবায়ন সম্ভব সেগুলো দ্রুত কার্যকর করার। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ নিজস্ব বাস্তবায়ন টিম গঠন করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়। কার্যক্রম তদারকিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিবের নেতৃত্বে একটি তদারকি টিম কাজ করবে, যারা মন্ত্রণালয়গুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগও সংস্কার কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বাড়ছে করোনার প্রকোপ, কিন্তু এখনও বিভিন্ন হাসপাতালে নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনা আইসোলেশন সেন্টারের পাশাপাশি বেশিরভাগ হাসপাতালে নেই আইসিইউ এর ব্যবস্থা, রয়েছে জনবল সংকট। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দ্রুতই সব প্রস্তুতি শেষ হবে। লালমনিরহাট সদর হাসপাতালে রয়েছে 10 শয্যার আইসোলেশন সেন্টার। তবে হাসপাতালটিতে নেই কোনো আইসিইউর সুবিধা, এমনকি করোনা শনাক্তের জন্য নেই পিসিআর ল্যাবও। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 2টি পিসিআর ল্যাব সহ বিভিন্ন মেশিনারিজ অকেজো থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
করোনা আমাদের কি করবে, লালমিরহাট মেডিকেলে আমাদের কোনো চিকিৎসা সেরকম নাই। করোনা শেষ হওয়ার পরে ওই সফটওয়্যারটা নতুন করে সংশোধন করা হয় নাই, যার কারণে মেশিনগুলো অচল অবস্থায় পড়ে আছে। কিশোরগঞ্জে একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রয়েছে 7টি মাত্র আইসিইউ বেড। তবে কিছু যন্ত্রপাতির অভাবে তা চালু করা যাচ্ছে না। এখানে শুধু হাই ফ্লো অক্সিজেন আছে, তার সাথে ওই বেডের চারপাশে আরও যন্ত্রপাতির প্রয়োজন আছে, সেই যন্ত্রপাতিগুলো নাই। এবং এখানে আমার জনবল দরকার, বিশেষ করে ডাক্তার দরকার। প্রকোপ বাড়লেও এখনও পর্যাপ্ত প্রস্তুতি নেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে। হাসপাতালটিতে নেই কোনো আইসোলেশন সেন্টার। করোনার অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো নাই। আমার মনে হয় এখনো এভাবে প্রস্তুত করা হয় নাই, এটাকে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। নওগাঁ হাসপাতালে নেই করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, ইমার্জেন্সি রোগীদের জন্য নেই আইসিইউর ব্যবস্থাও। মেনটেন করার জন্য যে একজন এক্সপার্ট লাগে, যারা আগে ছিলেন, মাঝখানে করোনা না থাকাতে আবার তাদেরকে উইথড্র করে নেওয়া হয়েছে। তো এই ধরনের জনবলকে আবার আশা করি আমাদের মাঝে রিডিস্ট্রিবিউট করা হবে। দিনাজপুর মেডিকেল কলেজে 50 বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে 20টি বেডের। এদিকে যশোর সদর হাসপাতালে একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। আইসিইউতে রিজার্ভ রাখা হয়েছে একটি বেড। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরিস্থিতি অনুযায়ী আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে যেখানে মানুষ হিমশিম খাচ্ছেন, সেখানে বাজেটে বাড়তি করের বোঝা মানুষকে নতুন করে চিন্তায় ফেলেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ভ্যাট হার বাড়িয়ে দেয়ায় সংসার খরচ বাড়বে মধ্যবিত্তের। বিশ্লেষকরা বলছেন, সরকার রাজস্ব আয় বাড়াতে গিয়ে আয়করের হার বাড়িয়েছেন, যার নেতিবাচক প্রভাব পড়বে মধ্যবিত্তের জীবনযাত্রায়। উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও 2024-25 অর্থবছরের ঘোষণা অনুযায়ী করমুক্ত আয়ের সীমা এবারও 3.5 লাখ টাকায় রেখেছেন অর্থ উপদেষ্টা। তবে আগামী অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 25,000 টাকা বাড়ানো হয়েছে, যদিও পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত 10% কর আরোপ করা হয়েছে। বিদ্যমান কাঠামো অনুযায়ী বার্ষিক মোট আয় 4.5 লাখ টাকা হলে 5% এবং পরবর্তী 4 লাখ টাকার জন্য 10% হারে আয়কর প্রযোজ্য। করহার সংক্রান্ত পরিবর্তন আনায় একজন করদাতাকে বাড়তি 2,500 টাকা আয়কর দিতে হবে। বড় লোকের তো সমস্যা নাই, সমস্যা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষের আরও বেশি সমস্যা। 3,75,000 টাকার মধ্যে করটা আমাদেরকে মওকুফ করা হয়েছে আর কি, সে বার্ডেনটা আমাদের মধ্যে এখন নাই। কিন্তু তার চেয়ে বেশি যারা বলতেছেন যে যারা বেশি ইনকাম করে ফেলতেছে বা যাদের আয় হচ্ছে, তাদের কাছ থেকে এখন 15 জায়গায় 20 করা হচ্ছে। স্ল্যাবটা একটু বেড়ে গেছে আর কি, আমাদের জন্য আসলে কষ্টকর হয়ে যাবে, কারণ আমরা তো দিন আনি দিন খাই, চাকরিজীবী, আমরা একটা বাজেটের মধ্যে থাকি। এদিকে বাজেটে প্লাস্টিকের তৈরি পণ্যে ভ্যাট দ্বিগুণ করা হয়েছে। মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার সহ বিভিন্ন পণ্যে ভ্যাট ছাড় কমানোয় এসবের দাম বাড়তে পারে। প্রসাধনী সামগ্রী, চকলেটের আমদানি শুল্কের ন্যূনতম মূল্য দ্বিগুণ করা হয়েছে, ফলে এসব পণ্যের দামও বাড়বে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে কর ধাপের পরিবর্তনে মধ্যবিত্তের ব্যয়ে আরও চাপ তৈরি করবে। যারা সঠিক বেতনটা তারা ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন, সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এর ফলে কিন্তু তাদের ইনকাম ট্যাক্সে যে ভারটা দিতে তারা নাভিশ্বাস ফেলছে, তো ট্যাক্সেও যদি তাকে এডিশনাল দিতে হয় তখন কিন্তু তার আর জায়গা থাকবে না। সর্বোচ্চ পর্যায়ে 30 যেটা চার্জ করা হয়, ওইটার স্তরটা নামানো হয়েছে। মধ্যবিত্তের উপরে আয়করের হারটা এই যেটা অব্যাহতির সুবিধা তো মধ্যবিত্তরা পাবেন, কাজে নেট খুব একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে বলে আমার মনে হয়। নতুন করদাতাদের আয়ভেদে সর্বনিম্ন 1,000 টাকা আয়কর দেওয়ার বিধান যুক্ত হয়েছে আয়কর আইনে। মূলত নতুন করদাতাদের করভীতি দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহ, নাটোর সহ 7 জেলায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় 18 জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ফুলপুরে বাস ও মহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এছাড়া তারাকান্দায় অ্যাম্বুলেন্স অটোরিকশার সংঘর্ষে নিহত হয় 3 জন। পুলিশ বলছে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা। শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় মাহিন্দ্রার 6 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত 5 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামলী বাংলা গাড়িটা হালুয়াঘাট থেকে ঢাকার পথের উদ্দেশ্যে রওনা হয়েছিল, আর শ্যামলী গাড়িটা মাহেন্দ্র গাড়িটা ফুলপুর থেকে সম্ভবত হালুয়াঘাট যাবো আর কি। হালুয়াঘাট ফুলপুর, ঠিক আছে, আমি ঠিক আছে মেইন রোডের উপরে একটি বালুবাহী, ঠিক আছে, লরি গাড়ির জন্য, ঠিক আছে, মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বলছে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় ফুলপুরে ও তারাকান্দায় হতাহতের ঘটনা ঘটে। যতটুকু আমি জানছি যে চালক এবং হেল্পার বা বাসের যারা কর্মচারী সবাই চালক পালানো। বৃষ্টিপাতের কারণে হয়তো বা এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, হয়তো বা ভিজিবিলিটি কম ছিল রাস্তায়, এই দুর্ঘটনাটা ঘটে। এদিকে নাটোরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। এছাড়া মানিকগঞ্জে 1, লালমনিরহাটের পাটগ্রামে 1, সিরাজগঞ্জের কাজীপুরে 1 জন ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 1 জন এবং জামালপুরে বাস চাপায় 1 জন নিহত হয়েছেন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। জেলেরা নদীতে গিয়ে হতাশ হচ্ছেন। এদিকে সরবরাহ কম থাকার অজুহাতে বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। মৎস্য বিভাগের আশা মৌসুমের শুরুতে একটু কম মিললেও কয়েকদিনের মধ্যে ইলিশের পরিমাণ বাড়বে। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে কম। এতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদারেরা। নদীতে মাছ না পাওয়ায় অনেকে হতাশায় দিন কাটাচ্ছেন। জেলেরা বলছেন যে পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তা দিয়ে নৌকার জ্বালানি খরচও উঠছে না। প্রায় অনেক দিন যাবত নদীতে একেবারে মাছ টাছ কম। সারাদিনে জাল পাই, তাহলে আমাদের 4-5 টাকার বেশি মাছ হয় না। ইলিশের জেলাখ্যাত চাঁদপুরেও এবার ভরা মৌসুমে মিলছে না তেমন ইলিশ। শহরের বড় স্টেশন চাঁদপুর মাঝঘাটে নেই জমজমাট কেনাবেচার পুরনো চিত্র। বাজারে অল্প কিছু ইলিশ উঠলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। মাছের দাম তুলনামূলক বেশি। মাছ বলতে আছে তারা অ্যাভেলেবল নাই, পাইতে আসে না, হয়তো মাছ আসবে। শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরা পড়ছে কম। এছাড়া দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। নদীতে যদি মাছ ভরপুর থাকে, জেলে যদি মাছ বেশি পায়, অটোমেটিক দাম কমতে থাকে। এখন আমদানি অনেক কম, এখন ডেলি ঘাটে 40-50 মণ মাছ টোটাল আসে। মৎস্য বিভাগ বলছে নদীতে নাব্যতা সংকট, ডুবোচরের কারণে ইলিশ চলাচল বাধা সৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি বেশি হলে এবং পানি প্রবাহ বাড়লে ইলিশ ধরার পরিমাণ বাড়তে পারে। নদীর নাব্যতা কমে গেছে, পলি বাড়তেছে, পাশাপাশি হচ্ছে যে আপনার অক্সিজেনের ঘাটতি হচ্ছে। এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তেছে। তবে ইলিশের প্রাচুর্যতা আমরা আশা করতেছি হচ্ছে যে পূর্ণ বর্ষাকালে অর্থাৎ জুলাই থেকে অক্টোবরের মধ্যে মোটামুটি আরও প্রাচুর্যতা বাড়বে। এদিকে ইলিশ কম পাওয়ায় হতাশ বরিশালের জেলেরাও। এবার আকার ভেদে 2000 থেকে 3500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ, যা গত বছর ছিল 1200 থেকে 1500 টাকা। জুলিকা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, ইলিশ মাছ কম পাওয়ার ব্যাপারে জেলেরা কি বলছেন, আর যেহেতু মাছ কম পাওয়া যাচ্ছে দাম কতটা বেড়েছে জানাবেন। জি, যদি দাম দিয়ে শুরু করি, আসলে গত 3 দিন আগে যে আমরা দাম দেখেছি তার চেয়ে কিন্তু কয়েকশো টাকার চেয়ে বেশি, কয়েকশো টাকা ভালো হতো, কিন্তু কয়েক হাজার টাকাও কিন্তু ইতিমধ্যে বেড়েছে। আমরা সকালে বরিশাল নগরীর পোর্ট রোড মোকামে এসেছিলাম। ইলিশের যে সংকট, সেই সংকটটি কিন্তু আরও তীব্র হয়েছে। এখানে কিন্তু সকাল থেকে আমরা এসে দেখেছি এখন পর্যন্ত কিন্তু একটি ট্রলারও কিন্তু এই ঘাটে এসে পৌঁছায়নি, যার ফলে কিন্তু মাছও এখানে নামেনি। এবং যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু গত 3 দিন আগে যে প্রতি মণ ইলিশ এলসি অর্থাৎ 900 গ্রামের ইলিশ বিক্রি হয়েছে 77,000 টাকা, সেই ইলিশ কিন্তু আজকে চলছে 80,000 টাকা, অর্থাৎ 3,000 টাকা কিন্তু 900 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেখানে কিন্তু বেড়েছে। এর পাশাপাশি 1 কেজি যে ইলিশ রয়েছে সেটি কিন্তু গত সপ্তাহে আমরা 87,000 টাকায় বিক্রি করতে দেখেছি প্রতি মণ, সেখানে কিন্তু এখন 90,000 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। এছাড়া 1200 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো গত 3 দিন আগে আমরা দেখেছি 94,000 টাকায় বিক্রি করতে, সেটি 1,000 টাকা বেড়ে কিন্তু 95,000 টাকা দরে বিক্রি
বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমরা খুচরা বাজারে কথা বলি, সেই খুচরা বাজারে কিন্তু 200 থেকে 300 টাকা পর্যন্ত কিন্তু আজকে ইলিশের দাম বাড়তি রয়েছে। সেখানে 1 কেজির ইলিশ কিন্তু প্রায় আপনার 2250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2010 টাকা, 1200 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2400 টাকা এবং 500 গ্রামের যে ইলিশ রয়েছে সেটি কিন্তু গত 3 দিন আগে আমরা দেখেছি 1600 টাকা বিক্রি হতে, সেটি কিন্তু 1750 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে আসলে ইলিশের দাম এত দ্বিগুণ হওয়ার কারণ কি। তারা যেটি বলছেন যে আসলে গত কয়েকদিন যাবৎ বৈরী আবহাওয়া এবং সমুদ্রে 3 নম্বর সংকেত চলছে, এরপরে নদীতে 1 নম্বর সংকেত দেখানো হয়েছে, সেই কারণে কিন্তু জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না, যার ফলে কিন্তু ঘাটে মাছ আসছে না। যে পরিমাণ মাছ এখানে এসেছে সেই মাছের কিন্তু আসলে দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আসলে এখানে এই একই অবস্থা এখন চিত্র তৈরি হয়েছে। আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা বলছেন যে আসলে তারা যে মাছ ধরতে যাবেন সেই অনুকূলে এখনো পরিবেশ সৃষ্টি হয়নি, যার ফলে বরিশালের যে নদীগুলো রয়েছে সেখানে মাছ পাওয়া যাচ্ছে না। সমুদ্র থেকে যে সব জেলেরা মাছ ধরতে যাচ্ছেন তারাও কিন্তু বলছেন যে তারা মাছ ধরতে যেতে পারছেন না, উপকূলের কাছাকাছি থেকে তাদেরকে মাছ আহরণ করতে হচ্ছে, যার ফলে কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, ক্রেতারা যেটি বলছেন যে আসলে বৃষ্টির পরে কিন্তু বা এই যে নিষেধাজ্ঞা গেছে সেই নিষেধাজ্ঞার পরে কিন্তু বাজারে ইলিশের দাম একেবারেই কম থাকার কথা, সেখানে ক্রেতাদের আয়ত্তের মধ্যে থাকার কথা, কিন্তু এখন যে পরিমাণ ইলিশ এখানে তারা দেখতে পাচ্ছেন সেই ইলিশের দাম যখন তারা জিজ্ঞেস করছেন তখন 2200 টাকার নিচে কিন্তু তারা কিন্তু কোনো ইলিশ দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে তারা বলছেন যে ইলিশ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যার ফলে তারা ইলিশ কিনছেন না। এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে ইলিশ না থাকার কারণে কিন্তু ঘেরে চাষ করা যে মাছগুলো রয়েছে সেই মাছেরও কিন্তু দাম বেড়েছে, এমনটাই বলছেন এখানকার যারা ক্রেতা আসছেন তারা। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যদি এইভাবে চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে মাছের পিছনে যে ইনভেস্ট করেন, যে টাকা তারা খরচ করেন সেই টাকা তারা তুলতে পারবেন না। এবং জেলেরাও বলছেন যে আসলে এইভাবে যদি চলতে থাকে তাদেরও একটি সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ইলিশ মাছের সর্বশেষ অবস্থা। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। চাঁদপুরের ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামি রিপন হোসেন রিঙ্কুকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রিঙ্কুকে তথ্য প্রযুক্তির মাধ্যমে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিঙ্কু তার সহযোগী আনোয়ার হোসেন রাজু সহ ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। এর আগে রাজুকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে জামিনে বেরিয়ে বিদেশে চলে যান। 2018 সালে চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলায় পশ্চিম বড়ালী নোয়াবাড়িতে নারীকে ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। রাঙ্গামাটিতে প্রথমবারের মতো দেখা মিলেছে গোলাপি রঙের হাতি। গত 13 জুন রাঙ্গামাটির বরুণাছড়িতে কাপ্তাই লেক সাঁতরে পার হয় 8টি বন্য হাতি। স্থানীয় এলিফ্যান্ট টিমের সদস্যদের ধারণ করা ভিডিওতে দেখা মেলে গোলাপি রঙের হাতি শাবকের। বরকলের পাহাড় ও লেকে মা হাতির সাথে বেড়ে উঠছে 2 মাস বয়সী এই হাতিটি। চামড়ায় রঞ্জক পদার্থের স্বাভাবিক উপস্থিতি না থাকার কারণে হাতির এমন রং বলছেন বন্যপ্রাণী গবেষকেরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু 26 জুন থেকে। এবার অংশ নিচ্ছে 12 লাখ পরীক্ষার্থী। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে, স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা, একথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী এপ্রিলে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা, কিন্তু করোনার কারণে 2020 সাল থেকে এলোমেলো হয়ে গেছে সেই সূচি। এবার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে 26 জুন থেকে। এ সময় দেশের অনেক অঞ্চল বন্যার কবলে পড়ে। এজন্য শিক্ষা বোর্ড বলছে যে অঞ্চলে বন্যা হবে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত হবে, অন্য বোর্ডের পরীক্ষা চলবে স্বাভাবিকভাবেই। আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হয়, ফলে কোনো অঞ্চলে কোনো বোর্ডে ব্যাপকভাবে বন্যা হলে ওই বোর্ডের পরীক্ষাটা বন্ধ করে বাকি বোর্ডগুলো চলতে থাকে। ইভেন একটা বোর্ডের কোনো অঞ্চলে বন্যা হলে সেই অঞ্চলটা অফ রেখে বাকিগুলোও চলতে থাকে। পরবর্তীতে তাদের জন্য নতুন প্রশ্নে পরীক্ষার ব্যবস্থা করা হয়।
এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 12,51,111 জন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি। আলিমে এবার পরীক্ষার্থী 86,000-এর বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। 2,797টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। প্রশ্ন আউটের খবর নেই, ইভেন প্রশ্ন আউটের গুজবও নেই। অন্যান্য বছর তো মিডিয়া ফেসবুকে ভাসতে থাকতো এই প্রশ্ন সেই প্রশ্ন, এবার তাও নেই। আশা করি এইচএসসিতে আমরা তার চেয়ে ভালোভাবে আরো করতে পারবো। পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস সহ কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষকদের, সেই সঙ্গে শিক্ষা বোর্ডকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। অনেক কথা অনেকে বলেছে, কিন্তু বাস্তবে কোনো ধরনের এরকম কোনো প্রমাণ কিন্তু কেউ দেখাতে পারেনি এবং প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আমি মনে করি যে এই সামনের পরীক্ষাটা আরও ভালো হবে এবং সবাইকে বলবো যে কোনো গুজবে যেন কান না দেয়। করোনা সংক্রমণ রোধে কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে সেখানে মোবাইল নম্বর লিখে রেখে যাচ্ছে চোর। যোগাযোগ করলে টাকার বিনিময়ে মিলছে সেই মিটার, আর আইনের আশ্রয় নিলে হারাতে হচ্ছে ট্রান্সমিটারও। এমন ঘটনা ঘটছে গোপালগঞ্জের কাশিয়ানীতে। অভিযোগ পেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হায়দার আলীর চালকল। এপ্রিল মাসে এখান থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে সংঘবদ্ধ একটি চক্র। মিটার বক্সে রেখে যাওয়া নম্বরে যোগাযোগ করলে চাওয়া হয় 5,000 টাকা। পরে আইনের আশ্রয় নেয় চুরি হয় ট্রান্সমিটারটিও। এরপর থেকে বন্ধ মিলটি। ওসি সাহেবের কাছে আসছি, আসার পরে 23 তারিখে আবার রাত্রে আমার ট্রান্সফরমারটা নিয়ে গেছে। আবার আমি এসপি সাহেব মাদারের কাছে গেছি, উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করছে। গত 2 মাসে উপজেলার চাপ্তা গ্রাম থেকে 2টি, মাজরা এলাকা থেকে 2টি ও পারুলিয়া থেকে 1টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটে। তাদের রেখে যাওয়া নম্বরে যোগাযোগ করে টাকা দেয়ায় মিটার ফিরে পেয়েছেন তারা। 5,000 টাকা চেয়েছিল, আমি রিকোয়েস্ট করার পরে 41 টাকার বিনিময়ে আমি আমার মিটারটা পাই। মিটারটা আমার মিল থেকে কিছু দূর সামনে বালির ভিতরে রেখে যায় আর কি। চোরের কাছে জিম্মি হয়ে থাকি, নাহলে আমাদের মেজদের এখানে একটা মিটার চুরি হয়েছে। মিটার চুরি হওয়ার পর সে 5,000 টাকা চালো, টাকা দিল না বলে তার ফিরে আবার ট্রান্সমিটারটা চুরি করে নিয়ে গেল। স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে জেলায় বৈদ্যুতিক মিটার চুরির প্রবণতা বেড়েছে। কখন কার মিটার চুরি হয় সেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আমরা নিজেরাই আতঙ্কিত আছি যে আমরা যে মিটার বা ট্রান্সমিটারগুলো ইউজ করতেছি আমাদের আবাসিকে, এই ট্রান্সমিটারগুলো ভবিষ্যতে চুরি হয়ে যাবে কিনা। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, মিটার চুরির বিষয়ে অবগত নন তারা। অভিযোগ পেলে প্রশাসনের সহযোগিতা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আপনাদের কোনো যদি থাকে তালিকা দেন, আমরা অবশ্যই প্রশাসনের সহযোগিতা নিব। কারণ যেটা বললেন এটা তো হতে পারে না, এই নতুন একটা বিষয় আমি শুনলাম। তো অবশ্যই আমরা যে নাম্বার দিয়ে যাবে, নাম্বারে আমরা ট্র্যাকিং করে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। সংঘবদ্ধ চোর চক্রকে ধরতে তৎপরতা বাড়ানোর দাবি পুলিশের। জানান, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে প্রবেশ করা পানি কমতে শুরু করেছে, ফলে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। বন্যায় নষ্ট হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী। এরই মধ্যে বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাজীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 2টি স্থানে ভেঙে লোকালয়ে প্রবেশ করে পানি। এতে প্লাবিত হয় ফুলগাজীর 5টি গ্রাম। কিছুটা উন্নত হয়েছে, গড় থেকে নেমেছে। এখন রাত্রে তো সারা রাতে ছিল, এটা কিছুক্ষণ আগে নামছে। যে রান্না বান্না কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে, গবাদি পশু নিয়ে আমরা অনেক দুর্ভোগে পড়তে হয়। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, পানি তো নামতে শুরু করেছে, কিন্তু ঘরবাড়ি, রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে এতে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র জানাবেন। প্রশাসন থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আমি প্রশাসনের কথা যদি বলি, গতকালকে স্থানীয়রা অভিযোগ করেছে প্রশাসন তাদের যে বন্যা কবলিত এলাকা অথবা পানিতে দুর্গত এলাকার মানুষের জন্য
প্রয়োজনীয় পদক্ষেপ তেমন কিছু নেননি বলে আমাদের অভিযোগ করে। তারা বলছেন যে সকাল থেকে তারা রান্না বান্না করতে পারেননি, খাবার খেতে পারেনি, তাদের যে শুকনো খাবারের ব্যবস্থা করা সেটি তারা কিন্তু করেননি। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন তাদেরকে খাবার দেওয়ার তালিকা করা হচ্ছে, তাদের সেখানে যাওয়া হচ্ছে, এই কথাগুলো বলেছেন, কিন্তু আসলে কাজের সাথে কথার তেমন কোনো মিল আমরা খুঁজে পাইনি। তবে আজকে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে পানি নামতে শুরু করেছে বন্যা দুর্গত এলাকার থেকে, তবে লোকালয়ে এখন নদী থেকে পানি আর ঢুকছে না, কারণ যে জায়গাটি ভাঙন তৈরি হয়েছিল এটি আসলে একটি সিসি ঢালাইয়ের রাস্তা। এই রাস্তার তল দিয়ে প্রায় 2 বছর ধরে পানি যাওয়া আসা করছে একটি সুড়ঙ্গ দিয়ে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই সুড়ঙ্গটিতে পানি যাওয়ার যে বন্ধ করার যে ব্যবস্থা সেটি করেনি, যার ফলে এত বড় একটি ভাঙন দেখা দিয়েছে। এটি 20 থেকে প্রায় 30 মিটার দূরত্বের একটি রাস্তা, কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে জিও ব্যাগ এনে এই ভাঙনের যে মেরামতের যে কাজটি করার কথা সেটি তারা করছে। তো স্থানীয়রা বলছে আসলে বারবার যখন বাঁধ ভাঙে, তারা যখন বরাদ্দ দেয় তাদের পকেট ভারী হয়, ঠিকাদারদের যে কাজের যে এখান থেকে যে উৎকুচ নেয়ার বা এখান থেকে বেনিফিট নেওয়ার যে বিষয়টা সেটি তারা করে থাকে। তারা বলছে স্থানীয়রা যে এই নদীটি যে পরিমাণ প্রশস্ত আছে এটি যদি খনন করা হয়, ড্রেসিং করা হয়, আর এটার ভিতরে যে গাছপালা আছে এটি যদি সংস্কার। ফেনী থেকে জানাচ্ছিলেন সমীর উদ্দিন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নির্বাচনী আইন ও বিধি নিয়ে দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কারণ এই জগতে তো ওনার প্রবেশ করার সুযোগই আসে নাই, কিন্তু আমরা যারা ইলেকশন নিয়ে ডিল করি, ইলেকশন নিয়ে আমাদেরকে সারা বছর ব্যস্ত থাকতে হবে। সারা বছর আমাদের তো এই যে আইনগুলো আছে, মডিউলের মধ্যে যে আইনগুলোর কথা বলেছে, যে বিধি মালার কথা বলেছে, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়, নিত্যক্ষণের প্রয়োজনীয়। আমরা যেগুলো কাজ করি এখন আমরা জিজ্ঞেস করি, আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যাই জিজ্ঞেস করি, অনেকে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লুক দেয় একটা, তার মানে বোঝা যাচ্ছে যে ওই হয়তো আইডিয়া নাই, ডিল করে নেই আগে। এই জন্য এখন আমাদের এখানে ট্রান্সফার হয়ে তো অনেকে আসেন, বাইরে থেকে আসলে তো এই আইনগুলো ডিল করতে হয় তখন। এই জন্য এই যে সাবজেক্ট যে বাছাই করেছে অত্যন্ত মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আমার একটা ফিলিং হচ্ছে এই যে একটা রিফ্রেশার্স কোর্স, এটা কিন্তু দেশব্যাপী সারা বছর কিন্তু হতে পারে আমাদের অফিসারদেরকে নিয়ে, দেশব্যাপী একদম। এটা ইট শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস of updating our knowledge relating to election and conduct of election. এটা সারা দেশে ঘুরে ঘুরে আমরা এই ধরনের রিফ্রেশার্স কোর্সগুলো করা উচিত বলে, সবাইকে ঢাকায় না এনে আমরা এটা করা উচিত বলে আমি মনে করি। এবং ইফ পসিবল আমাদের এই ভোটের আগেই কিছু যদি আমরা করতে তো হবে আমাদের, তাই এই ধরনের ট্রেনিংটা আমাদের চালু রাখতে হবে। আমি অনুরোধ করব আমাদের, এখন তো আমরা তো হেড অফিস দিয়ে শুরু করলাম, তাই না? হেড অফিস দিয়ে শুরু করলাম, কিন্তু আজকে এই সবাইকে কভার করার লোক না, যাতে অন্তত হেড অফিস যারা আছি আমরা বক্তব্য রাখছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি সেখানে ছিলাম। দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বাদজোহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চঞ্চল মাহমুদকে বনানী কবরস্থানে দাফন করা হবে। কয়েক বছর ধরে তিনি নানা জটিলতায় ভুগছিলেন। চঞ্চল মাহমুদ ছিলেন দেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতের অন্যতম পথিকৃৎ। প্রায় 4.5 দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেন তিনি। পরিচালনা করতেন ফটোগ্রাফি প্রশিক্ষণ কেন্দ্র। মঙ্গলবার হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুক্রবার মারা যান তিনি। রাঙ্গামাটিতে প্রথমবারের মতো দেখা মিলেছে গোলাপি রঙের হাতি। বরকলের পাহাড় ও লেকে মা হাতির সাথে বেড়ে উঠছে 2 মাস বয়সী হাতির শাবক। চামড়ায় রঞ্জক পদার্থের স্বাভাবিক উপস্থিতি না থাকার কারণে হাতির এমন রং বলছেন বন্যপ্রাণী গবেষকেরা। গত 13 জুন রাঙ্গামাটির বরকল উপজেলার বরুণাছড়িতে কাপ্তাই লেক সাঁতরে পার হয় 8 সদস্যের বন্য হাতির দল।
স্থানীয় এলিফ্যান্ট টিমের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর ভিডিওটি ধারণ করলে সেখানে গোলাপি রঙের হাতি শাবকের উপস্থিতি পাওয়া যায়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান এর আগে কখনো এই রঙের হাতি দেখা যায়নি। যখন আমার বাড়ির পাশ দিয়ে হাতি যাচ্ছে আমি প্রথম ফার্স্ট ভিডিও করি, ভিডিও তো করার পর দেখতেছি একটা লাল কালারের গোলাপি কালারের একটা বাচ্চা। 2 বছর 3 বছর পর পরে একটা বাচ্চা হয় এবং এগুলা নিরাপত্তা থাকার কারণে এগুলা সুরক্ষা পায়। চামড়ায় যে রঞ্জক পদার্থ থাকা দরকার সেটা যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে অনেক সময় ফ্যাকাশে বা গোলাপি রঙের হয় বলে জানিয়েছে বন্যপ্রাণী গবেষকরা। বাংলাদেশের বনাঞ্চলে এই রঙের হাতি এবারই প্রথম দেখা গেছে। তার যে রঞ্জক পদার্থ যখন তৈরি হয় না তখন সেটা কিছুটা ফ্যাকাশে বা অনেক ক্ষেত্রে গোলাপি রঙের হয় এবং এই বাচ্চাটিও কিন্তু সেরকম কিছুটা গোলাপি রঙের এবং আমার জানা মতে বাংলাদেশে এর আগে এই ধরনের কোনো হাতি দেখা যায়নি। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসন ও হাতির সুরক্ষায় রাঙামাটির উত্তর বন বিভাগ বেশ কয়েক বছর ধরে কাজ করছে। এছাড়া বরকল ও লংগদুতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরাও। অক্লান্ত পরিশ্রম করে হাতিগুলোকে সুরক্ষিত রেখেছে। যে কোনো জায়গায় দুর্ঘটনা বা কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে তাৎক্ষণিকভাবে আমাদের সাথে ইআরটি সদস্যরা যোগাযোগ রাখে। আমরাও জনগণের সাথে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে, স্থানীয় মেম্বারদের সাথে এবং গ্রামবাসীর সাথে তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে আমরা যোগাযোগে রাখি। নতুন শাবক সহ রাঙামাটির বরকল ও লংগদুতে বর্তমানে 14টি এশিয়ান বন্য হাতি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।